আসসালামু আলাইকুম গাইস, রাফি গল্প সিজন 2 ফুল পার্ট নিয়ে আইছি, তো সবাই ভিডিওটা দেখেন। পরের দিন অফিসে ঢুকতেই হঠাৎ একটা মেয়ের সাথে আমার ধাক্কা লাগলো আর সে আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। কি আপনি চোখে দেখেন না? মেয়ে মানুষ দেখলেই খালি গায়ের উপর পড়তে ইচ্ছা করে, তাই না? আমি বললাম আমায় মাফ করবেন, আমি দেখতে পারিনি। অভদ্র লোক, কিছু ভদ্রতা বলতে কিছুই জানে না। তারপর আমি সেখান থেকে গিয়ে বসের রুমে যাই। রুমে গিয়ে, স্যার আমি আসতে পারি? বস বলল আসুন। তারপর আমি সেখানে গিয়ে বসি আর বস আমাকে বলে উঠে, তা আপনার তো আজ অফিসে প্রথম দিন, তা আপনার কাজগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আমি বললাম জি স্যার, আমি চেষ্টা করব। বস বলল ভালো, আপনাকে কাজে সাহায্য করবে আমাদের এখানকার একজন কর্মকর্তা। আমি বললাম জি স্যার। তারপর বস একজনকে রুমে ডাকে আর দেখি সেখানে সেই মেয়েটি এসেছে। মেয়েটি এসে বলে, স্যার আমাকে কি ডেকেছেন? বস বললেন ইনি হলেন রাফি, আমাদের অফিসে নতুন জয়েন করেছে, আপনি তাকে ওনার কাজগুলো বুঝিয়ে দিবেন। তারপর মেয়েটি কেমন যেন আমার দিকে তাকিয়ে আছে, যেন এখনো আমার উপর তার রাগ কমেনি। তারপর বস আমাকে আবার বলে উঠে, ইনি হলেন আমাদের এখানকার সিনিয়র অফিসার রিদি, ইনি আপনাকে আপনার কাজ বুঝিয়ে দিবে আর আপনাকে বিভিন্ন কাজে সাহায্য করবে। আমি বললাম আচ্ছা স্যার। আর বস বলল, আর আপনি কিন্তু নতুন জয়েন করেই একটা বড় প্রজেক্ট হাতে পেয়েছেন, এটা যদি আপনি সফল করতে পারেন তবে আপনার জন্য কিন্তু অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আমি বললাম স্যার আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। বস বললেন খুবই ভালো রিদি, আপনি এখন সব কাজগুলো তাকে বুঝিয়ে দেন। রিদি বলল, কিন্তু স্যার এনার আগে কোনো কাজ করার অভিজ্ঞতা আছে কি যে এত বড় প্রজেক্ট তাকে দিলেন? বস বলল সমস্যা কি, এখন থেকে শুরু করুক। রিদি বলল তবুও স্যার অনেক বড় প্রজেক্ট, 20 কোটি টাকার প্রজেক্ট। বস বলল না, আমার মনে হয় ইনি পারবেন, আর আপনি তো তার কাজগুলো সাহায্য করবেনই। রিদি বলল আচ্ছা আপনি যা বলবেন। বস বলল তবে আপনারা যান আর কাজ করতে থাকুন। পরে বসের রুম থেকে বের হয়ে রিদি আমাকে বলে উঠে, আমার সাথে আসুন, আমি আপনার কাজগুলো বুঝিয়ে দেই। আমি বললাম চলুন। রিদি বলল, আর হ্যাঁ আমার সাথে কিন্তু বেশি কথা বলবেন না, বুঝলেন? আমি বললাম জি বলবো না ম্যাডাম। রিদি বলল মনে থাকে যেন, আমার সাথে আসুন। তারপর আমি রিদির পিছনে পিছনে যাচ্ছি, তখনই রিদি সিঁড়ি দিয়ে উঠতে পা পিছলে যেই না পড়ে যাবে তখনই আমি তাকে ধরে ফেলি। সে তখন আমার কোলে আর আমি তার কোমরে হাত দিয়ে আসি। তারপর সে আমার দিকে কিছু সময় তাকিয়ে থাকে, আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। মুহূর্তের মধ্যেই যেন তার গাল দুটো লাল লাল টমাটোর মতো হয়ে গেল লজ্জায়। তারপর আমাকে না দেখার ভান করে বলল, দাঁড়িয়ে কি দেখছেন, আমার সাথে আসুন। বলেই সে সেখান থেকে চলে গেল আর আমিও কিছু না বলে তার পিছনে যেতে লাগলাম। আমি সেখানে গেলে সে আমার হাতে অনেকগুলো ফাইল হাতে ধরিয়ে দিয়ে বলল, এই ফাইলগুলোর সব কাজ করুন। তারপর সে আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। তারপর আমি নিজের মতো করে কাজ করছি দেখতে দেখতে 3 ঘন্টা চলে গেল। তারপর বস এসে বলল, আপনার কাজ কি কোনো অসুবিধা হচ্ছে? আমি বললাম না স্যার। তারপর আমার কাজগুলো দেখে বস আমাকে বলল, বাহ আপনি তো প্রথম দিন এসেই সব কাজ বুঝে গিয়েছেন। আমি বললাম জি স্যার। বস বলল, তা রিদিকে দেখতে পারছি না, তা সে কোথায়? আমি বললাম স্যার আমি জানি না। তারপর বস সেখান থেকে চলে যায় আর আমি আবার কাজ শুরু করলাম। পরে একজন এসে বলল, আপনি কি এখানে নতুন নাকি? আমি বললাম আমি নতুন, আজই জয়েন করলাম। তা আপনাকে মনে হয় রিদি ম্যাডামের সাথে দেখলাম। আমি বললাম একটা প্রজেক্টের কাজ আমাকে দেওয়া হয়েছে, তার জন্যই আমাকে কাজগুলো বুঝিয়ে দেন। তা ভাই আপনি তো নতুন, রিদি ম্যাডাম কিন্তু অনেক রাগী। আমি বললাম রাগী হলে আর কি করার, তা দুপুরের খাবার খেতে যাবেন না? আমি বললাম এই কাজ করেই যাব। তারপর আমি আবার কাজ করতে শুরু করলাম। তখনই রিদি সেখানে আসলো আর আমাকে বলল, আপনাকে যে ফাইলগুলো দিয়েছিলাম সেইগুলো কাজ করছেন? আমি বললাম করছি। রিদি বলল, তা আপনি এখন কি করবেন, দুপুরের খাবার খেতে যাবেন না? আমি বললাম না, পরে যাব। রিদি বলল, আপনি আমার সাথে আসুন। আমি বললাম কোথায়? রিদি বলল, আমি আসতে বলছি না? আমি বললাম যাচ্ছি, কিন্তু কোথায় যাব? রিদি বলল, এখন আপনি আমার সাথে খেতে যাবেন। আমি বললাম কিন্তু। রিদি বলল, আমি কোনো কথা শুনতে চাই না। তারপর আমি রিদির সাথে গেলাম, সে আমাকে অনেক বড় একটা হোস্টেলে নিয়ে গেল। সেখানে গিয়ে আমাকে বলল, রিদি বলল, বলুন কি খাবেন? আমি বললাম আমার এখন খেতে ইচ্ছা করছে না। রিদি বলল, কেন? আমি বললাম এমনিই। রিদি বলল, তা বললে তো হবে না, আমি তাহলে তো খাবার অর্ডার দিয়েছি। তারপর রিদি খাবার অর্ডার দিয়ে বলল, তা আপনার বাড়ি কোথায়? আমি বললাম জি আমার বাসা রংপুর। রিদি বলল, ও তা আপনি এখানে একা থাকেন? আমি বললাম তখনই ঠিক সেখানে দেখতে পাই যে আমাদের দিকে একটা মেয়ে আসছে আর সে বলে ওঠে, আরে রিদি তুই এখানে? তারপর রিদি তাকিয়ে বলে ওঠে, লিজা তুই এখানে? লিজা বলল, এই তো 1 মাস আগে এসেছি, তা তুই কেমন আছিস? রিদি বলল, আমি অনেক ভালো আছি, আর তুই কেমন আছিস? লিজা বলল, আমি অনেক ভালো আছি। রিদি বলল, শফিক আঙ্কেল কেমন আছে? লিজা বলল, হ্যাঁ বাবা মা দুজনে অনেক ভালো আছে। সবার মনে আছে তো এই গল্পের প্রথম সিজনের শফিক চাচার কথা? শফিক চাচার কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না যে এটা
তার মেয়ে লিজা। আর আমি এটাও জানতাম না যে রিদি আর লিজা দুজনেই ভালো বান্ধবী। তখন লিজা আবার বলে ওঠে, তা তোর সাথে উনি কে? রিদি বলল, উনি হলেন রাফি, আমাদের অফিসে কাজ করবেন। লিজা বলল, ও তা এনাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখছি। রিদি বলল, ও হতেও পারে, কারণ এনার বাড়ি তোর বাড়ির সাথেই রংপুর। রিজা বলল, ও মা তাই নাকি? রিদি বলল, তা এখানে কেন? রিদি বলল, কেন শাশুড়ির বাড়িতে ঘুরতে আসলাম। রিদি বলল, শাশুড়ির বাড়ি বানি কবে বিয়ে করলি? লিজা বলল, বিয়ে করা তো 1 বছর হয়ে গেল। রিদি বলল, তা বিয়ে করলে আমাকে দাওয়াত দিলি না? লিজা বলল, কি করে দিব বল, তোর নাম্বারটা তো বন্ধ। রিদি বলল, তা ঠিক আছে, এখন নতুন নাম্বার নিছি, তা জামাই কোথায়? লিজা বলল, আর বলিস না, আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তাই ও আবার তা কিনতে গেল, আর আমি তোকে এখানে দেখে আসলাম। রিদি বলল, তাই নাকি? তা তোর জামাই যদি তোকে হারিয়ে ফেলে? লিজা বলল, না হারাবে না, আবার খুঁজে ফেলবে, ওর থেকে আর রেহাই নাই। রিদি বলে, তাই বুঝি? তা তোর জামাই এখন কি করে? লিজা বলল, ও আমেরিকায় চাকরি করে একটা কোম্পানিতে। রিদি বলল, তা তুই কি ওর সাথে থাকিস নাকি আমেরিকায়? লিজা বলল, ও আমায় ছাড়া থাকতে পারে না। রিদি বলল, তাহলে তো দেখছি জামাইয়ের সাথে ভালোই বিদেশ ঘুরছিস। লিজা বলল, তাই তুই বিয়ে করিসনি এখনো? রিদি বলল, না রে, তবে বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে বিয়ে করার জন্য। লিজা বলল, কেন, তুই না কলেজে থাকতে একটা ছেলেকে ভালোবাসতি? রিদি বলল, আরে ওর কথা বলিস না, ও হচ্ছে একটা চিটার, অন্য মেয়েকে বিয়ে করছে। লিজা বলল, আমি জানতাম এই ছেলেটা বেশি ভালো না। রিদি বলল, তা তোর জামাই দেখি তোকে অনেক ভালোবাসে? লিজা বলল, অনেক ভালোবাসে, বাবার বন্ধুর ছেলে। আমি তাদের কথা নীরবে শুধু শুনে যাচ্ছি, তখন আমি রিদিকে বলে উঠলাম। রিদি বলল, তা ভালো কথা, শফিক আঙ্কেল না একটা ছেলেকে অনেক পছন্দ করত, তোর সাথে নাকি বিয়ে দিতে চেয়েছিল, পরে নাকি ওই ছেলেটা জেলে গেল। লিজা বলল, ওটা তো অনেক বছর আগের কথা, তা না হলো 7-8 বছর আগের কথা। আমি তাদের এই কথা শুনে হঠাৎ করে চমকে গেলাম। তারপর রিদি বলল, ছেলেটা কিন্তু দেখতে অনেক ভালো ছিল, আঙ্কেল তোর সাথে ওর বিয়ে দিতে না চাইলে আমি কিন্তু ওকে বিয়ে করতাম। লিজা বলল, তুইও না যে কি বলিস, ও তো পরে জেলে গেল, আর বাবা বলছে তার সাথে আমার বিয়ে দিবে না, আর ও তো তার মামাতো বোনকে দর্শন করার চেষ্টার জন্যই জেলে গিয়েছে। রিদি বলল, তাহলে তো তোর সাথে বিয়ে হয়নি, ভালোই হয়েছে। লিজা বলল, আরে বিয়ে কি করে হবে, সে তো জেলে গিয়েছে। রিদি বলল, তা ওর নামটা যেন কি ছিল, ভুলে গিয়েছি রে। তারপর লিজা যেই না আমার নামটা বলতে যাবে, তখনই সেখানে একটা ছেলে চলে আসে। জান, তুমি কোথায় ছিলে এত সময়, তোমাকে অনেক জায়গায় খুঁজলাম। লিজা বলল, আরে এতগুলো খাবো না তো, না হলে তো আমার ঠান্ডা লেগে যাবে। তাই তো, আচ্ছা তুমি তবে অল্প করে খাও। রিদি বলল, কিরে, এটাই তোর জামাই বুঝি, দেখতে কিন্তু অনেক হ্যান্ডসাম আছে, তোর সাথে সেই মানিয়েছে, ক্রাশ খেয়েছি কিন্তু। লিজা বলে, তুই নাকি কি যে বলিস। রিদি বলল, তা তোর জামাইয়ের নামটা কি জানতে পারি? মাই নেম ইজ আসিফ। রিদি বলল, বাহ, খুব সুন্দর নাম তো। আমার আর তাদের কথা শুনতে ভালো লাগছিল না, এগুলো শুনে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছিল। তাই আমি তখন বলে উঠি, ম্যাডাম আমি তবে যাই, আমার অফিস যেতে হবে। রিদি বলল, আরে দাঁড়ান না, খাবার অর্ডার দিয়েছি, আসুক, আর কতদিন পর আমার বান্ধবীর সাথে দেখা, একটু কথা বলে যাই। আমি বললাম, না ম্যাম, স্যার মানে বস আমাকে অনেক কাজ দিয়েছে, আমার যেতে হবে। রিদি বলল, সমস্যা নেই, আমি আপনাকে সাহায্য করব এখন। লিজা বলল, কিরে রিদি, তোর অফিসের লোকের দেখে অনেক তাড়া। রিদি বলল, না আজ প্রথম দিন অফিসে জয়েন করলো তো, তাই একটু তাড়া। তখনই আসিফ বলে উঠে, আসিফ বলে, আচ্ছা আপনার যদি বেশি তাড়া থাকে তবে আপনি যেতে পারেন। আমি বললাম, তবে আমি গেলাম। রিদি বলল, সে কি, আপনি তো কিছুই খেলেন না। আমি বললাম, সমস্যা নেই। তারপর এই কথা বলে আমি চলে আসলাম সেখান থেকে। তারপর ভাবছি, রিদি যদি আমার সম্পর্কে সবকিছু জেনে যায়, লিজা তা বলে দিতে পারে, যদিও তারা আমাকে চিনতে পারেনি। লিজা আমার চেয়ে মাত্র 3 বছরের ছোট, আমরা সেই সুবাদে আমরা ছোটবেলায় একটু খেলাধুলা করতাম, আর শফিক চাচাও তো আমাকে অনেক ভালোবাসতো। কিন্তু শফিক চাচা যে লিজার সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল তা তো জানতাম না। তাহলে কি আমি শুধু শফিক চাচার কাছে আদরেরই ছিলাম না, বরং তার মেয়ের জামাই করতে চেয়েছিল? আর সেই শফিক চাচা আমাকে কত খারাপ ভাবেই না চিনে। এসব ভাবতে ভাবতে অফিসে পৌঁছে গেলাম। তারপর অফিসে ঢুকেই একজন আমাকে বলে উঠে, কি ভাই আপনি জিনিসটা কি বলুন তো। আমি বললাম, কেন, আমি আবার কি করলাম? কি করেন নাই বলুন? যে রিদি ম্যাডামের সাথে আমরা কথা বলতেও ভয় পাই, আর সে আপনাকে নিজে ডেকে খাওয়াতে নিয়ে গেল। আমি বললাম, কেন, এতে কি হয়েছে? কি হয়নি বলুন? ম্যাডাম হচ্ছে এই অফিসের সবার ক্রাশ, শুধু কি আমাদেরই, এই অফিসের বসের ছেলে পর্যন্ত তার পিছনে ঘোরে। আমি বললাম, ভাই আমি এসব কিছু বুঝি না, আমি এখানে কাজ করতে এসেছি, আর আমার কারো পিছনে ঘোরার দরকার নেই। তাহলে তো আপনার তো আরো ভালো, ম্যাডাম আপনার উপর তাহলে ক্রাশ খাইছে। আমি বললাম, ভাই আপনি যান তো এখান থেকে প্লিজ, আমার কিছু ভালো লাগছে না। তারপর সে চলে গেল। আর আমি ভাবছি অন্য কথা, আমার বাবা মা কেমন আছে, আমার আজ যেন কিছুই ভালো লাগছে না। তারপর অফিসের কাজ করছি, রিদি এখন আসেনি।
হঠাৎ করে আমার চোখ পড়ে ক্যালেন্ডারের উপর, এ কি, আজ তো 27 অক্টোবর, আজ তো আমার জন্মদিন। তাহলে কি থেকে আমার 9তম জন্মদিনের আগে কি আমি জেলেই কাটিয়েছি? হায় রে, আমার জীবন দেখতে দেখতে 8 বছর গেল, কত কিছুই না জীবন থেকে হারিয়ে ফেলছি, আর কখনো এই সময় ফিরে পাবো না। তারপর রিদি আসলো অফিসে, আর এসে আমাকে রাগী গলায় বলল, আপনি আমার মুখের উপর কোন সাহসে কথা বলেন? চলে আসলেন। আমি বললাম, আসলে ম্যাডাম, রিদি চুপ, একবারে চুপ। আমি আপনাকে আমার সাথে করে নিয়ে গেছি বলে কি আপনার এত দাম বেড়ে গেছে? আমি বললাম, না ম্যাডাম, সেখানে ভালো লাগছিল না। রিদি বলল, সেটা তো আমাকে বলে সেখান থেকে চলে আসতে পারতেন। আমি বললাম, সরি ম্যাডাম, আর হবে না। রিদি বলল, কিছু কি খেয়েছেন? কিছু খাইনি, তবু বললাম, জি খেয়েছি। রিদি বলল, আচ্ছা তাহলে কাজ করেন, আর কোনো সমস্যা হলে বললেন। তারপর আমিও কাজ করছি, যদিও অনেক কাজ কঠিন, করতে পারছি না, তবু আমায় পারতেই হবে। তারপর কাজ শেষ করতে করতে এক সময় দেখি রাত 9টা বেজে গেছে। তারপর আমি তাড়াহুড়ো করে সবকিছু গুছিয়ে অফিস থেকে যেই না বের হব, তখন রিদি আমাকে বলে উঠে, আপনি এখনো অফিস থেকে যাননি? আমি বললাম, না ম্যাম, আসলে সব কাজ করতে করতে একটু বেশি সময় লেগে গেছে। রিদি বলল, তা ভালো, এখন তো দেখি অফিসে কেউ নেই, সবাই চলে গেছে। জি ম্যাম, আপনি তো জাননি। রিদি বলল, আমার একটু কাজ ছিল। তা আপনি কি এখন বাড়িতে যাবেন? আমি বললাম, রিদি বলল, তা বাড়িতে গিয়ে কি করবেন? আমি বললাম, কি আর করব, ঘুমাবো। রিদি বলল, আচ্ছা চলুন, আমি আপনাকে গাড়ি দিয়ে এগিয়ে দেই। আমি বললাম, আপনি কেন আমাকে এগিয়ে দিবেন? রিদি বলল, কেন, আমার সাথে যেতে আপনার কি কোনো সমস্যা? আমি বললাম, তা না, আমি একাই যেতে চাচ্ছি। রিদি বলল, আমি না হয় আজকে আপনাকে এগিয়ে দিলাম। তারপর আমি আর কিছু না বলে তার সাথে গাড়িতে গিয়ে বসলাম। তারপর সে গাড়ি চালাচ্ছে, তখন সে আমাকে বলে উঠলো, আপনার বাড়িতে কে কে আছে? আমি বললাম, কেউ নেই, আমি একা। রিদি বলল, তাহলে আপনার এত তাড়া কেন বাড়িতে যাওয়ার? আমি বললাম, আমার আসলে বাড়িতে তাড়াতাড়ি যেতে হয়। রিদি বলল, আচ্ছা না হয় আমার সাথে এক জায়গায় চলেন। আমি বললাম, কোথায় যাব? রিদি বলল, এমন কেন করছেন, দেখলেই বুঝতে পারবেন। আমি বললাম, না ম্যাম, আমাকে তাহলে এখানে নামিয়ে দেন, আমি এখন কোথাও যেতে পারবো না। রিদি বলল, আগে চলেন না। তারপর আমি আর কিছু না বলে তার সাথে যেতে থাকি। জানি না সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। 10 মিনিট পর রিদি গাড়ি থামায় আর আমাকে নামতে বলে, কিন্তু রিদি আমায় এমন জায়গায় নামায় যে তা দেখার পর আমার চোখ কপালে উঠে গেল। রিদি আমাকে একটা নাইট ক্লাবের সামনে নিয়ে আসলো, যেখানে কিনা ছেলে মেয়েরা অনেক খারাপ পোশাক পরে মদ খেয়ে মাতাল হয়ে নাচ গান করছে, আরো কত রকমের খারাপ কাজ নাই করছে। না বললেই ভালো। আমি তা দেখে অবাক হয়ে বললাম, ম্যাম, আপনি আমাকে এটা কোথায় নিয়ে আসলেন? রিদি বলল, কেন, দেখতে পারছেন না কোথায়? আমি বললাম, ম্যাম, এসব খারাপ জায়গায় আমি এসবে যাই না, আমি ফেরত গেলাম। রিদি বলল, প্লিজ একটু থাকুন না, আমার অনেক বান্ধবীরা এখানে এসেছে তাদের বয়ফ্রেন্ডের সাথে, তাদের সাথে একটু মজা করে চলে যাবে, আপনি থাকিয়েন সাথে। আমি যেই না ফেরত যাব ঠিক তখনই রিদি আমার হাতটা ধরলো আর আমাকে বলে উঠে, এমন কেন করছো? আরে বেশি সময় থাকবো না, প্লিজ আসো। আমি বললাম, এ কি, আপনি আমার হাত ধরছেন কেন? আর আপনি আমাকে তুমি করেই বা বলছেন কেন? রিদি বলল, কেন, বললে সমস্যা কি? তুমি না হলে বলো আমাকে তুমি করে। আমি বললাম, ম্যাডাম, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? এসব কি বলছেন? রিদি বলল, আমি পাগল হইনি, তুমি এখন আমার সাথে ভিতরে আসো। তখনই একটা মেয়ে সেখানে চলে আসে আর বলে, কিরে রিদি, তুই এতদিন পর এখানে তো আর আসিসই না। রিদি বলল, অনেক কাজের চাপে থাকি তাই আসি না। তা ওটা তোর পাশে কে? রিদি যা বলে তা শুনে আমি পুরো অবাক হয়ে যাই। সে বলে, কেন, এটা আমার বয়ফ্রেন্ড। বাহ, অনেক সুন্দর দেখতে তো তাড়াতাড়ি ভিতরে আয়, সবাই তো সেখানে আছে। তারপর মেয়েটি সেখান থেকে চলে গেল। তখনই আমি তাকে বলে উঠি, রিদি ম্যাম, আপনি কেন এই মেয়েটাকে বললেন আমি আপনার বয়ফ্রেন্ড? রিদি ম্যাডাম বলল, কেন, বললে কি হয়? আমি বললাম, অনেক কিছু হয়। আর আপনি যে এখানে এসে এরকম খারাপ কাজ করছেন তা কি ভালো হচ্ছে? রিদি ম্যাডাম বলল, তোমাকে এত ভালো মন্দ বুঝতে আসতে হবে না, এখন তুমি আমার সাথে আসো। আমি বললাম, আমি আপনার সাথে যাব না। কি, তুমি যাবে না আমার সাথে ভিতরে? আমি বললাম, কখনোই না, আমি এরকম পাপের দুনিয়াতে যেতে চাই না। রিদি বলল, তুমি যদি এখন আমার সাথে না যাও তবে আমি তোমাকে চাকরি থেকে বের করে দিব। কথা শুনে আমি সাথে সাথে থমকে গেলাম আর বললাম, প্লিজ এমনটা করবেন না, আমার চাকরিটা খুবই দরকার। রিদি বলল, তবে আমার সাথে ভিতরে চলো। আমি বললাম, যেতে পারি, তবে একটা শর্তে। রিদি বলল, কি শর্ত তোমার? আমি বললাম, আমি আপনার সাথে ভিতরে গেলে আমি একপাশে দাঁড়িয়ে থাকবো আর আপনি আমাকে সবার সামনে কিছু বলবেন না। রিদি বলল, আচ্ছা বুঝলাম, চলো তো আগে। তারপর রিদি আর রাফি নাইট ক্লাবের ভিতরে গেল। সেখানে সবাই অশ্লীল পোশাক পরে মদ খাচ্ছে, আরো ছেলে মেয়েরা যে কি করছে এসব দেখে রাফি যেন মুহূর্তের মধ্যেই আরো চিন্তায় পড়ে গেল। আসলে এই গল্পটা এই পর্যায়ে তুলে ধরতে অনেক আসলে আপনারা কেউ খারাপ চোখে দেখবেন না, এটা শুধুমাত্র গল্প।
তাই কিছু মনে করবেন না, যাক গল্প শুরু করা যাক। তারপর হৃদিও তার বান্ধবীদের সাথে মদ খাচ্ছে আর নাচানাচি করছে। তারপর হৃদির আরেক বান্ধবী বলে ওঠে, কিরে হৃদি, তোর বয়ফ্রেন্ড তো দেখি শুধু দাঁড়িয়ে আছে কিন্তু কিছু করছে না। তখন হৃদি আমার কাছে এসে বলে, এ কি তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন, আসো না আমাদের সাথে। আমি বললাম, ম্যাডাম আমার কিন্তু আপনার সাথে এরকম কথা ছিল না, আপনি আমার শর্ত মানছেন না। হৃদি বলল, আরে রাখ তোর শর্ত, আগে মজা নেই, এই নে আগে মদ খা, মাতাল অবস্থায় এগুলা বলছে। আমি বললাম, না আমি এসব খাই না, আমি এখান থেকে চলে যাব। হৃদি বলল, কি বললি তুই চলে যাবি, তুই কোথাও চলে যেতে পারবি না। বলে হৃদি আরেক ঢোক মদ খেয়ে তা সেরে ফেলে দিল। হৃদির বান্ধবীরা হৃদিকে বলল, তুই কাকে নিয়ে আসলি, আমাদের বয়ফ্রেন্ডকে দেখ। এদের কথা শুনে তখনই হৃদি এমন কাজ করলো যা আমি কল্পনাও করতে পারিনি। হৃদি আমার মুখে কিস করতে থাকলো, তুই আমার সাথে আয়, আজ সারা রাত আমরা একসাথে থাকবো, তুই বুঝিস না কেন, আমি তোকে ভালোবাসি। যখন তুই আমাকে পড়ে যাওয়ার সময় ধরলি তখনই তো আমি পাগল হয়ে গিয়েছি, আয় না তোকে একটু আদর করি মাতাল হয়ে। তো গাইস আমি আমার পক্ষ থেকে সরি, বাট আমার কিছু করার নাই, এটা ভিডিও কইতে হইব। তো আপনারা জাস্ট এটা গল্পর মতোই নিয়েন, কেউ আবার সিরিয়াসলি নিয়েন না। তখনই আমি ঠাস ঠাস করে হৃদিকে দুইটা থাপ্পড় মারি। নিজেকে কি ভেবেছেন আমি আপনার কেনা গোলাম, যা বলবেন আর আমি তাই করব? আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সাথে সাথে সবাই নিস্তব্ধ হয়ে গেল আর সব নাচ গানও বন্ধ হয়ে গেল। আর হৃদি তার গালে হাত বুলাতে বুলাতে বলল, আমার কি হয়েছে, আমি কোথায়? সবাই আমার চর দেওয়ার পর এসব কথা শুনে চুপ করে আছে। তখনই আমি কাঁদতে কাঁদতে বললাম, ম্যাডাম কিছু হয়নি, আপনি এখন বাড়ি চলুন। তারপর হৃদিও আর কিছু না বুঝে তার গাড়িতে করে তার বাড়ি চলে গেল। আর আমি মাঝ রাস্তায় নেমে যাই তার গাড়ি থেকে আর নিজে নিজে বলতে থাকে, তার সাথে কেন এমন হয় যে কিনা এত সমস্যার মধ্যে থাকে। তারপর আমি চোখ মুছতে মুছতে আমার বাড়ি চলে আসি। আর ঘরে কিছুই নেই, শুধু একটি গামছা, বিছানা, মেঝেতে বিছানায় আর দেওয়ালে লাগানো দড়ি, সেখানে ঝুলছে দুইটি শার্ট আর প্যান্ট। তারপর তখনই সাথে সাথে ঘুমিয়ে পড়ি। আর অন্যদিকে হৃদিও তার বাড়িতে পৌঁছে গেল, সেও সোজা তার রুমে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। তারপরের দিন আমি অফিসে গিয়ে আমার কাজে মনোযোগ দেই আর আমি আমার কাজ করতে শুরু করলাম। আর গতকাল রাতে সবকিছু ভুলে যেতে চেষ্টা করলাম। আর হৃদি 10টার দিকে অফিসে আসে আর আমাকে শুধু ফাইল দিয়ে কোনো কিছু না বলেই চলে যায়। এদিকে আমিও তাকে যতটা পারি সেদিনের থেকে এড়িয়ে চলি। কেন জানি না হৃদিকে অনেক ভালো লাগা শুরু করছে, কেমনে যেন সে আমার দিকে তাকিয়ে থাকে আর আমিও যেন তাকে না দেখলে ভালো লাগে না। কিন্তু আমি যে তাকে আমার মনের কথা বলতে পারবো না। তাহলে কি হৃদি আমাকে সেদিন মাতাল অবস্থায় মনের কথাটাই বলছিল? কিন্তু ভালোবাসা কি তা আমার জানার ইচ্ছা আজও শুধু ঋতুর কাছ থেকেই। আর এদিকে সেই বড় প্রজেক্টর দিনও অনেকটা শেষ। তারপর সেই বড় প্রজেক্টর কাজ করতে আমি সফল হই। বস আমাকে বলে, আমি জানতাম আপনি এই বড় প্রজেক্টর সব কাজ সফলভাবে করতে পারবেন, আপনাকে ধন্যবাদ স্যার। বস বলল, খুবই ভালো, এভাবেই কাজ করতে থাকুন। আমি বললাম ধন্যবাদ, আর হৃদি ম্যাডামকেও ধন্যবাদ আমাকে মাঝে মাঝে সাহায্য করার জন্য। তারপর আমি সেদিন অফিস থেকে যাওয়ার সময় হৃদি ম্যাডাম হঠাৎ করে আমাকে বলে, আপনি কি আমার উপর এখনো রাগ করে আছেন? আমি বললাম, না কেন, আমি আপনার উপর কোনো ধরনের রাগ করি নাই। হৃদি বলল, আমি জানি সেদিন রাতে ঘটে যাওয়ার সব ঘটনাই আমার বান্ধবী বলছে, আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি। আপনিও মন না, আপনি সত্যি অনেক ভালো মনের মানুষ, আমায় মাফ করে দিন, আমি আর এসব খারাপ কাজে নেই। আমি বললাম, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন সেটাই অনেক বড় কথা, আমি আপনাকে মাফ করে দিছি। হৃদি বলল, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। আমি বললাম, জি বলুন। হৃদি বলছে, আসলে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করছে, আর 5 দিন পর আমার বিয়ে। যার সাথে নিয়ে যাচ্ছে সে বিদেশ থাকে, তার সাথে আমার বিয়ের পর বিদেশ যেতে হবে, হয়তো আর কোনোদিন আপনার সাথে দেখা হবে না। তাই বলছিলাম আপনি যদি আমার বিয়েতে আসতেন। পরে আমি বললাম, আমি অবশ্যই আপনার বিয়েতে আসবো। হৃদি বলল, সত্যি বলছেন তো? আমি বললাম, অবশ্যই আসবো। তারপর 5 দিন পর হৃদির বিয়ে হয়ে গেল। তবে আমি কি তাকে সত্যি ভালোবাসছিলাম নাকি জানি না, তবে আজও ঋতুকে ভীষণ ভালোবাসি আমি, হয়তো তাই আমার হৃদির জন্য মনে কোনো জায়গা রাখতে পারিনি। হৃদির বিয়েতে লিজা, শফিক চাচার মেয়ে, এসেছিল, তবে প্রতিবারই আমি নিজেকে তার থেকে লুকিয়ে রাখছিলাম, যদি কখনো সে চিনে যায় তাই বলে। তারপর হৃদির বিয়ে শেষ হয়ে গেল, আমি আবার বাসার দিকে হাঁটা শুরু করলাম। পুরো রাস্তায় কেউ নেই, আজ যেন ভালোই লাগছিল অনেকটা। তখনই হঠাৎ আমার চোখে একটা ব্যাগ পড়লো, পাশে তেমন কোনো লোকজনও নেই, আর ব্যাগটি পড়ে থাকে রাস্তায়। তারপর আমি সেই ব্যাগের কাছে যাই আর দেখতে পাই যে একটা অফিসিয়াল ব্যাগ, আর ব্যাগটা অনেক বড়। আর আমি যখন ব্যাগটা খুলি তখন পুরো অবাক হয়ে যাই। আমি দেখতে পাই সেই ব্যাগে কিছু কাগজ আছে আর অনেক টাকা। এত টাকার বান্ডিল দেখে আমি অবাক হয়ে যাই, সেখানে না হলেও 1 কোটি টাকার উপর টাকা হবে। তারপর আমি সেই টাকার ব্যাগ নিয়ে খুব সাবধানে বাসায় আসি আর দরজা বন্ধ করে আগেই সেই ব্যাগটা খুলি। এত টাকা কার হতে পারে শুধু ভাবতে থাকি।
তারপর আমি ভাবতে থাকি এই টাকাগুলো নিয়ে আমি কি করব। তার একটু পরে ভাবতে থাকি আমার এই টাকাগুলো নেওয়া ঠিক হবে না, কিন্তু সে যদি টাকাগুলো তার নিজের কাছে রাখে সে রাতারাতি বড়লোক হয়ে যাবে। তারপর সে ব্যাগ নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে রাত অনেক গভীর। তখন সে ব্যাগে টাকার মাঝে হঠাৎ করে সেই কাগজগুলো দেখে, আর সে দেখতে পারে যে এটা কোনো কোম্পানির হয়তো হবে, আর সেই কাগজে তার ঠিকানাও আছে। তারপর রাফি বুঝতে পারে এটা কার টাকার ব্যাগ। তারপর সে সিদ্ধান্ত নেয় যে এই টাকাগুলো তার মালিককে ফেরত দেবে। তারপরের দিন সকালে রাফি সেই টাকার ব্যাগগুলো নিয়ে সেই ঠিকানায় পৌঁছে যায়। যদিও তার ঠিকানাটা খুঁজতে বেশি কষ্ট হয়নি। অনেক বড় কোম্পানি যে কাউকে জিজ্ঞাসা করলে এর অফিসের ঠিকানা বলতে পারে। তারপর সেই টাকার ব্যাগ নিয়ে সেই অফিসে গেল। সেখানে ঢোকার সময় দারোয়ান বলে উঠে, আপনি এখানে কি চান? আমি বললাম, জি, এই অফিসে যেতে চাচ্ছিলাম। দারোয়ান বলল, কেন? এখানে যার তার যাওয়া নিষেধ। রাফি বলল, ভাই, আমার যাওয়াটা খুব দরকার, শুধু একবার ভিতরে গিয়ে চলে আসবো 5 মিনিটের ভিতরে। তারপর দারোয়ান রাফিকে ভালো মনে করে তাকে ভিতরে যেতে দেয়। তারপর রাফি সেখানে একজনকে বলে, ভাই, এই অফিসের প্রধান কে? তা বলল, কেন, তার সাথে কি? রাফি বলল, আসলে ভাই, তার সাথে একটু দেখা করা দরকার ছিল। আপনার কাছে কি অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে? আমি বললাম, না ভাই, নাই তো। তাহলে তো দেখা করতে পারবেন না। রাফি বলল, ভাই, শুধু একবার দেখা করব, তার সাথে একবার শুধু দেখা করেই চলে যাব। না ভাই, সে এই কোম্পানির অনেক বড় অংশের মালিক, আর এখানকার সিইও অনুমতি ছাড়া যাওয়া যাবে না। রাফি বলে, ভাই, একবার শুধু বলেই দেখেন না, যদি অনুমতি দেয়। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি স্যারের সাথে কথা বলে আসছি। স্যার অনেক কষ্টে রাজি হয়েছে, শুধু 1 মিনিট কথা বলবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাই, আমি বেশি সময় নিব না। পর রাফি সেখানে যায় আর শুনতে পায় যে কেউ যেন তার সাথে কথা বলছে। আপনি কি করে এতগুলো টাকা হারাতে পারলেন? জানেন ওর সাথে কতই না গুরুত্বপূর্ণ কাগজ ছিল। স্যার, জানি না যে কি করে হারিয়ে গেল, কিছুই বুঝতে পারছি না। আমি কোনো কথাই শুনতে চাই না। আজকের মধ্যে কাগজগুলো সহ সব টাকা ফেরত দিবেন আমাদেরকে। রাফি বলল, স্যার, আমি ভিতরে আসতে পারি? তা আপনি কে আর কি চাই এখানে? রাফি বলল, স্যার, আমি কাল রাস্তায় একটা ব্যাগ খুঁজে পাই যেখানে আপনাদের এখানকার ঠিকানা লেখা আছে। স্যার বলল, কই দেখি তো। রাফি বলল, এই যে নেন আপনাদের ব্যাগ। স্যার বলল, আরে এই তো সেই ব্যাগ যে আমাদের অফিসের 2জন লোক আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় হারিয়ে ফেলছিল। রাফি বলল, হতে পারে স্যার, তাহলে আমি এখন আসি। স্যার বলল, আসি মানে? তুমি আমার এত বড় উপকার করলে আর বলছো আমি চলে যাব? রাফি বলল, না স্যার, এটা তো আমার কর্তব্য, আর এই টাকাগুলো তো আমারও হতে পারতো। তুমি তো চাইলে টাকাগুলো নিয়ে যেতে পারতে, তা কেন নেওনি? রাফি বলল, কারণ স্যার, মানুষ কোনো বিপদে পড়লে তার অন্যজনের উপকার করা উচিত, আর এই টাকাগুলো নিলে তো সেটা অন্যকে একভাবে ক্ষতি করা হলো। আর সবচেয়ে বড় কথা, এগুলা তো আমার নিজের টাকা না, এগুলো শুধু তার মালিকের প্রাপ্য। তুমি জানো এই ব্যাগে কত গুরুত্বপূর্ণ কাগজ আর টাকা ছিল? রাফি বলল, না তো, আমার জেনে কাজ নেই, শুধু তার আসল মালিকের কাছে পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। তুমি দেখি অনেক সৎ মানুষ, এই যুগে কি কেউ কারো এত বড় উপকার করতে পারে? তোমার নাম কি বাবা? জি, আমার নাম আব্দুল হুসাইন রাফি। তুমি এখন কি করছো? জি, আমি একটা কোম্পানিতে ছোট চাকরি করছি। তুমি যে আজ আমার এত বড় উপকার করলে, তবে তার বিনিময়ে কি চাও? রাফি বলল, আমি তো কোনো কিছু পাওয়ার আশাই আপনার কাছে আসিনি, তবুও তোমার মতো সৎ কাউকে তার কাজের মর্যাদা না দিলে যে তা হয় না। বলো তোমার কি চাই? রাফি বলে, আপনি খুশি হয়ে যা দিবেন আমি তাই নিব, আমার কোনো চাওয়া নাই। বেশ, তোমার মতোই বিশ্বস্ত ও সৎ লোক আমার দরকার। তুমি আজ থেকে আমার এখানে কাজ করবে এবং আমার সাথেই করবে। রাফি বলল, কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, প্লিজ তুমি আমার কথা রাখো। রাফি বলল, ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার জন্য কত কিছুই না করলেন। এভাবে বলছো কেন? এটা তোমার সততার পুরস্কার। তারপর আমায় সেখানে অনেক বড় একটা পোস্টে তিনি আমাকে চাকরি দিল, আর আমি আগের চাকরিটা ছেড়ে দিলাম। যদিও সেখানকার বস অনেক করে বলছিল যেন আমি চাকরিটা না ছাড়ি সেখান থেকে, তবুও ছেড়ে দিলাম। তারপর আমি সেই অফিসে কাজ করা শুরু করলাম, কিন্তু আমি যেখানে থাকি সেখান থেকে সেই অফিসটা অনেক দূর ছিল, তাই রোজ আসতে অনেক দেরি হচ্ছিল। তাই তিনি একদিন হঠাৎ করে বলে উঠে, রাফি, তোমার কি রোজ আসতে কষ্ট হয়? তুমি প্রতিদিন দেরি করে আসো। রাফি বলে, আসলে স্যার, আমি যেখানে থাকি সেখান থেকে এখানে আসতে অনেক সময় লাগে, আর কি দেরি হয়ে যায়। তা সেটা তুমি আমাকে আগে বলবে না? আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। রাফি বলল, কি বলছেন স্যার? আমি আপনার বাড়িতে কি করে থাকবো? কেন, তুমি আমার বাড়িতে এবার থেকে থাকবে, মানে আমার সাথে। রাফি বলল, কিন্তু স্যার, আপনার তো পরিবার আছে। তা কোনো সমস্যা নেই, তোমার মতো এত সৎবান কেউ আমার বাড়িতে থাকবে, সেটাই তো অনেক। আর তুমি রোজ আমার সাথে অফিসে আসবে। তারপর আমি তার জোরাজুরিতে রাজি হলাম। পরে অফিস শেষ হলো, তিনি আমাকে তার সাথে করে তার বাসায় নিয়ে গেল। তার বাড়ি দেখে আমি আরো অবাক। এই যেন বাড়ি নয়, পুরো রাজপ্রাসাদ। আর বাড়ির ভিতরটা যা সুন্দর তা তো বলার বাইরে।
তারপর আমাকে নিয়ে তিনি বাসার ভিতর ঢুকলেন। একজন মহিলা আমাদের সামনে আসে, দেখতে অনেক সুন্দর, পরনে একটা সুন্দর শাড়ি, বয়সটা মাঝামাঝি মনে হয়, বোঝা যায় না, তবে তার কথা শুনে বুঝে ফেললাম এটা তার স্ত্রী। তোমাকে না বললাম আজ তাড়াতাড়ি অফিস থেকে আসবে? সরি বাবা, ভুল হয়েছে, আর দেরি হবে না। তোমার সাথে এই ছেলেটা কে? এই যে তোমাকে একটা ছেলের কথা বলছিলাম না, যে আমার কত বড়ই না উপকার করলো, ও তুমি তাহলে সেই ছেলেটি? তোমার কথা কতই না শুনছি। তা তুমি কেমন আছো বাবা? রাফি বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে শোনো, আজ থেকে ও কিন্তু এখানেই থাকবে, ওর আবার বাসাটা অনেক দূর হয় অফিস থেকে। তাহলে তো ভালোই হয়। তা বাবা তুমি ফ্রেশ হয়ে আসো। আমি বললাম আচ্ছা। তারপর আমি ফ্রেশ হয়ে আসি, আর একটা কাজের লোক আমাকে আমার রুম দেখিয়ে দিল। বিশাল বড় রুম, আর সেই রুমে কি না নেই। তারপর সেখানে আমি শুয়ে আছি, অনেক দিন পর শান্তিতে শুইলাম, অনেক নরম বিছানা বটে। পরে একজন লোক আমাকে নিচে ডাকলো, তারপর আমি নিচে গেলাম, দেখি স্যারের স্ত্রী সেখানে আমার জন্য বসে আছে। কি তোমার এত দেরি হলো যে, তাড়াতাড়ি এখানে এসো। তারপর আমি সেখানে বসি, আর আমাকে তার স্ত্রী বলে ওঠে, তা বাবা তোমার দেশের বাড়ি কোথায়? আমি বললাম, জি আন্টি রংপুর। তোমার বাবা মাও কি সেখানে থাকে? আমি বললাম, জি বাবা মা নেই আমার, সবাইকে হারিয়ে ফেলছি। হারিয়ে ফেলছো মানে? আমি বললাম, আমার বাবা মা আমার কাছে আর নেই। কেন, তারা কোথায়? রাফি বলল, তারা আমাকে ছেড়ে চলে গিয়েছে। তা তুমি এখন একাই থাকো? রাফি বলল, জি একাই থাকি। তুমি মন খারাপ করো না এর জন্য। আচ্ছা তোমরা আর কি বাবা মার কথা মনে পড়ে না? আমি বললাম, জি মাঝে মাঝে পড়ে। তা তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি বললাম, না কোনো অসুবিধা হচ্ছে না, আমাদের কিন্তু একটা মাত্রই মেয়ে। তা তুমি যদি কিছু মনে না করো তবে একটা কথা বলি। আমি বললাম, না না কিছু মনে করব না, আপনি বলুন। আমার তো কোনো ছেলে নেই, আর তোমাকে দেখে কেন জানি আমার এত অল্প সময় কত আপন কেউ মনে হচ্ছে। তুমি কি তবে আমাকে মা বলে ডাকবে? তখন আমি এই কথাগুলো শুনে হঠাৎ করেই তার সামনে কেঁদে ফেলি। এ কি তুমি কাঁদছো কেন? না কিছু না, আমি আপনাকে মা বলেই ডাকবো। সত্যি? আমি বললাম, ডাকবো মা। ঠিক তখনই কে যেন সেখানে চলে আসে, আর আমি পিছনে ফিরে দেখি মিম। মিম তখন বলল, আপনি এখানে? মিমের মা বলল, কেন তুই ওকে চিনিস নাকি? মিম বলল, হ্যাঁ মা, তোমাকে একজনের কথা বলছিলাম না, যার হাতের অবস্থা খুব খারাপ ছিল, তিনি এই। মিমের মা বলল, তাই নাকি? তোমার কথা আমার মেয়ে অনেক বলছে, তুমি নাকি হাতে অনেক বড় আঘাত পেয়েছিলে। আমি বললাম, জি মা, তবে এখন আমি সুস্থ আছি। মিমের মা বলল, যাক তাহলে সুস্থ হয়েছো। তোমার বলে কেউ ছিল না, তাই বলে তোমার অনেক কষ্ট হয়েছে, আমার মেয়ে এসে বলছিল। আমি বললাম, জি মা একটু কষ্ট হয়েছিল। মিম বলল, মা উনি তোমাকে মা বলে ডাকছে কেন? মিমের মা বলল, আমি বলতে বলেছি তাই বলে আমাকে মা বলে। মিম বলল, কেন আবার উনি তোমাকে মা বলে ডাকবে? মিমের মা বলল, কেন বললে কি সমস্যা? দেখ ওকে দেখে আমার কেন জানি অনেক আপন কেউ মনে হচ্ছে। মিম বলল, তাই বলে সে তোমাকে মা বলে ডাকবে? মিমের মা বলল, হ্যাঁ ডাকবে। আর জানিস তোর বাবার কি বড় উপকার করছে? মিম বলল, কি উপকার করছে? মিমের মা বলল, ও অনেক সৎ একটা ছেলে, কিন্তু তোর বাবা না বলেছিল তার যে টাকার ব্যাগটা হারিয়ে গিয়েছিল, তা এসে নিজে তোর বাবাকে ফেরত দিয়েছে। মিম বলে, বলো কি মা? মিমের মা বলে, তাহলেই বল, এমনি কি বলেছি? মিম রাফিকে বলল, ও অনেক রাত হলো, আপনি বাড়ি যাবেন না? তখনই মিমের মা বলে উঠে, না ও যাবে না, এবার থেকে আমাদের সাথেই এখানেই থাকবে। মিম বলল, কেন উনি আবার আমাদের বাসায় থাকবে? মিমের মা বলল, ওর আসলে বাসা অনেক দূরে হয় তোর বাবা অফিস থেকে, তাই তোর বাবা বলছে এবার থেকে রাফি এখানেই থাকবে, আর রাফি তোর বাবার প্রিয় একজন। মিম বলল, আচ্ছা থাকতে চাইলে থাকুক। মিমের মা মিমকে বলল, যা তুই এখন ফ্রেশ হয়ে আয়, একসাথে খেতে বসবো। তারপর মিম চলে যায়, আর মিমের মা বলে, আমার মেয়েটা না মাঝে মাঝে একটু রাগ হয়, কিন্তু ওর মনটা অনেক ভালো। আমি বললাম, জি ওর মন অনেক ভালো। মিমের মা বলল, আচ্ছা তবে এখানে বসো, আমি দেখে আসি রান্না কতটুক হলো। তারপর মিমের মা সেখান থেকে চলে গেল, আর আমি সেখানে বসে আছি। আর রাফি ভাবতে থাকে সে তার একটা সততার পরিচয় দিয়ে একটা পরিবার বুঝে পেল, আর অপূর্ণটা পূর্ণ হলো। একটু পরে মিমের বাবা এলো, আর মিমও নিচে আসলো। তারপর রাফিকে মিমের মা খেতে ডাকলো, তারপর রাফি সেখানে গেল, সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করে। হঠাৎ করেই রাফি অনুভব করলো যেন তার পায়ে কেউ লাথি দিচ্ছে। তারপর রাফি দেখলো মিম এমনটা করছে, আর মুসকে মুসকে হাসছে। তখনই মিমের বাবা রাফিকে বলল, রাফি তুমি দেখি অনেক মেধাবী, এত অল্প সময়ে অফিসের কতগুলো কাজ করছো। আমি বললাম, জি স্যার। মিমের মা বলল, তুমি এখন কি শুরু করলে? ছেলেটা এখন খেতে বসছে, আর তুমি অফিসের কাজ নিয়ে বললে। বাবা তুমি এই মাছের মাথাটা নেও তো, আমি নিজের হাতে রান্না করছি। রাফি বলল, জি মা নিচ্ছি। মিমের বাবা বলল, তোমরা আবার মা ছেলে কবে থেকে হলে শুনি? মিমের মা বলল, কেন আমার কোনো ছেলে নেই, আজ থেকে রাফি আমার না হয় ছেলে, তোমরা বাবা মা একসাথে থাকো। মিমের বাবা হাসতে থাকলো আর বলল, ঠিক আছে,
তোমরা না হয় ছেলে আর মা একসাথে থাকো। আর মিম রাফির পায়ে শুধু একটু পর পর লাথি দিচ্ছে আর মুস্কি মুস্কি হাসছে। এটা দেখে মিমের বাবা বলে, কি হয়েছে আমার মা মনির এমন মুস্কি মুস্কি হাসছে? তখনই মিম কিছু বলার আগে তার মুখে খাবার আটকে যায় আর সে কেমন যেন করতে থাকে। মিমের মা বলল, তোর কি হলো মা, এমন কেন করছিস, নে পানি খা। মিম বলল, মা আমার গলায় মনে হয় খাবার আটকে গেছে, শ্বাস নিতে পারছি না। মিমের বাবা বলে, কি বলছিস, তাড়াতাড়ি পানি খা। মিম বলে, না বাবা আমি পারছি না। তখনই রাফি চেয়ার থেকে উঠে মিমের কাছে যায় আর তার পিঠে হাত দিয়ে মারতে থাকে। পরে রাফি মিমের বুকে হাত দিয়ে জোরে জোরে মারতে থাকে। পরে মিমের গলা থেকে খাবার নেমে যায়। তারপর মিম তাড়াতাড়ি করে পানি খেতে শুরু করে আর জোরে জোরে শ্বাস নিতে থাকে। মিমের মা বলল, তুই এখন ঠিক আছিস তো? মিম বলল, হ্যাঁ মা ঠিক আছি। মিমের মা বলল, আমি তো ভেবেছিলাম কিছু যদি হয়ে যায়। মিম বলল, না মা এখন আমি ঠিক আছি। মিমের মা বলল, রাফি তুমি আবার কি করলে? তখন যেন মিম আবার ঠিক হলো। রাফি বলল, তা গলায় খাবার আটকে গিয়েছিল, তাই অমন করছিলাম যাতে তার গলা থেকে খাবার নেমে যায়। মিম বলল, আপনি এসব কিভাবে জানলেন? আমি বললাম, কলেজে শিখেছিলাম। মিমের মা বলল, আচ্ছা থাক মা, তোর আর খাওয়া লাগবে না, তুই এখন রুমে গিয়ে রেস্ট নে। মিমের বাবা বলল, হ্যাঁ মা তুই এখন যা। তারপর মিম তার রুমে চলে গেল আর আমি একটু পর আমি চলে গেলাম। তারপর শুয়ে রেস্ট নিচ্ছি, কাল আবার সকালে অফিসে যেতে হবে। একটু পর হঠাৎ মিম আমার রুমে চলে আসলো। আমি বললাম, আপনি এখানে কেন? মিম বলল, কেন আসতে পারি না বুঝি? আমি বললাম, না আসতে পারেন, এটা তো আপনারই বাড়ি। মিম বলল, চুপ, আরেকটা কথাও বলবেন না। আমি বললাম, আচ্ছা কথা বলবো না। মিম বলল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বললাম, সেটা কিসের জন্য? মিম বলল, কেন, আপনি যে আমার জীবন বাঁচালেন তাই। আমি বললাম, তা আবার কোথায় করলাম? মিম বলল, কেন, এই যে আমার গলায় খাবার আটকে গিয়েছিল তার জন্য আমি শ্বাস নিতে পারছিলাম না। আমি বললাম, তো এটা আবার আমি কি করলাম? মিম বলল, তা মানে কে, আপনি কি জানেন না এভাবে গলায় খাবার আটকে গেলে একটা মানুষ মারাও যেতে পারে, আর আপনি সেখানে থেকে বাঁচালেন। আমি বললাম, আপনি আমার জন্য যা করছেন তার কাছে এসব কিছুই না। মিম বলল, তা তো বললে হবে না, এখন এর জন্য আপনাকে একটা শাস্তি পেতেই হবে। আমি বললাম, এসব শাস্তি পরে হবে, আগে বলুন তো। তখন আপনি খাবারের সময় টেবিলের নিচ দিয়ে আমার পায়ে লাথি কেন দিছিলেন আর মুসকি মুসকি হাসছিলেন? আমার এই কথা শুনে মিম আবারও হাসতে লাগলো। আমি তার মিষ্টি দেখতে হাসি দেখতে লাগলাম। তখন সে বলল, তা হাসবো না কেন শুনি? আপনি আপনার টি শার্ট উল্টো করে পরছেন আর আপনাকে কেমন যেন দেখাচ্ছে। তারপর রাফি দেখে সত্যিই তো সে তার টি শার্ট উল্টো করে পরছে, কি লজ্জার একটা বিষয়। মিম বলল, কি জানা হলো এখন কেন হাসছি? রাফি বলল, তাই তো দেখছি। মিম বলল, তা এখন তো জানা হলো, এখন আপনার শাস্তি জানবেন না? আমি বললাম, হ্যাঁ তাহলে বলুন আমার কি শাস্তি হবে? মিম বলল, আপনাকে কাল আমার সাথে শপিং মলে যেতে হবে। আমি বললাম, কিন্তু কাল তো আমার অফিস আছে। মিম বলল, কাল আবার কিসের অফিস, কাল তো ছুটির দিন। আমি বললাম, ও তাই তো, কাল তো ছুটির দিন। মিম বলল, তাহলে কাল আপনি আমার সাথে যাবেন শপিংয়ে। আমি বললাম, কিন্তু আমি আপনার সাথে কেন যাব? মিম বলল, কেন, আপনাকে শাস্তি পেতে হবে না? আমি বললাম, আচ্ছা তাহলে কালকে আপনার সাথে যাব শপিংয়ে। মিম বলল, এই তো ভালো ছেলের মতো কথা। আমি বললাম, জি বলুন। মিম বলল, আপনি তাড়াতাড়ি রেডি হন, আমরা এখন শপিংয়ে যাব। আমি বললাম, কিন্তু এত তাড়াতাড়ি কেন, পরে গেলে হয় না? মিম বলে, না পরে গেলে হয় না, আর এখন সকাল 10টা বাজে। আমি বললাম, আচ্ছা কিন্তু আপনার বাড়িতে আমি কি বলবো? মিম বলল, কি আবার বলবেন, আমার সাথে শপিংয়ে গিয়েছিলেন। আমি বললাম, কিন্তু। মিম বলল, কোনো কিন্তু নয়, আপনি এখন আসুন। এই বলে মিম চলে গেল আর আমিও কোনো উপায় না পেয়ে রেডি হলাম। তারপর দেখি মিমও রেডি হয়ে এসেছে, কিন্তু আজ যেন তাকে আর আগের মিমের মতো দেখা যাচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে নীল পরি নেমে এসেছে। তার পরনে নীল রঙের 3 পিস পরে সে আমার সামনে আসলো আর ঠোঁটে হালকা করে লাল লিপস্টিক, সাথে চোখে গাঢ় করে কাজল দেওয়া। আমি শুধু তার দিকেই তাকিয়ে আছি। তারপর সে বলে ওঠে, হ্যালো কি হয়েছে, এভাবে কি দেখছেন? আমি বললাম, ও কিছু না, চলেন। আমি আর মিম যখনই বাইরে যাব তখনই মিমের মা দেখে বলে, কি কোথায় যাওয়া হচ্ছে? মিম বলল, মা ওনাকে নিয়ে শপিংয়ে যাচ্ছি। মিমের মা বলল, আচ্ছা তাড়াতাড়ি আসবি কিন্তু। মিম বলল, আচ্ছা ঠিক আছে মা। তারপর মিম আর রাফি মিমের গাড়িতে উঠলো, তারপর গাড়ি চালানো শুরু করলো। তারপর মিম বলে উঠে, ভালো কথা, আপনার কাছ থেকে জানাই হলো না আপনার বাবা মা কেন আপনাকে ত্যায্য পুত্র করছে। আমি বললাম, তা আমি বলতে চাই না। মিম বলল, না আপনাকে বলতেই হবে। আমি বললাম, আচ্ছা বাড়ি গিয়ে একবারে বলি। মিম বলল, আচ্ছা আপনার যেটা ভালো হয়। তো গাইস, যদি এই ভিডিওতে 50,000 ভিউজ কমপ্লিট করে দিতে পারেন তাহলে নেক্সট পার্ট অনেক তাড়াতাড়ি এবো। তো ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যাবেন।